হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন, আর আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি একরকম। আর বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে 10th অফ মে, আর এখন বাজে 10:30। আজকে আমি কোনো ভ্লগ তোমাদের জন্য রেডি করে দিতে পারিনি, তার কারণ কালকের দিনটা ভীষণই ফাঁকা লাগছিল এবং নিজেকে সামলে নিতে, নিজেকে বোঝাতে একটা দিন আমার টাইম লেগেছে। তাই ভ্লগ করবার মতো মানসিকতায় কালকে আমি ছিলাম না, তাই জন্যে আজকে আর কোনো ভিডিও দিতে পারিনি। কিন্তু আগামীকাল আমাকে তো দিতেই হবে, তাই না? তোমরা সবাই ওয়েট করে থাকো একটা ভিডিওর জন্যে, এবং এটা যে আমার কাছে কত বড় প্রাপ্তি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো তাই জন্যে আমার মনে হলো যে আমি যখন কালকে ছুটি নিয়েই ছিলাম, সে যে কারণেই হোক, যেভাবেই আমি ছুটিটা কাটাই না কেন, আজকে আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য তৈরি করি, যেটা তোমরা কালকে পাবে। আজকে আমি অনেকগুলো ব্যাপারে কথা বলবো বলে তোমাদের সামনে আবার চলে এসেছি। এই যে কাগজটা নিয়েছি, এতে অনেক রকমের প্রশ্ন এসেছে গুড্ডি চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে। তো সেই কোয়েশ্চেনগুলোরই ভাবলাম একের পর এক উত্তরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তার আগে যেটা বলবো সেটা হচ্ছে, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কমেন্ট বক্সের মাধ্যমে জানতে চাইছো যে আমি কেমন আছি, কি করে এই সিচুয়েশান হ্যান্ডেল করছি। দেখো, উপায় তো কিছুই নেই, তাই না? যে কারণে খুব বেশি যদি এই ব্যাপারটাকে নিয়ে আমি চিন্তাশীল হয়ে পড়ি, খুব বেশি যদি ভালো লাগছে না ব্যাপারটাকে প্রাধান্য দিয়ে ফেলি, তাহলে কিন্তু আলটিমেটলি সাফার করতে হবে আমাকেই, কষ্ট পেতে হবে আমাকেই। হ্যাঁ, এটা আজকে হয়তো খুব বড় মুখ করে তোমাদের সামনে বলছি, বাট সেই দিনে যে মানে ক্ষণেতে আমি ওকে এয়ারপোর্টের দিকে ছেড়ে দিয়েছিলাম এবং বাড়ি ফিরে এসেছিলাম, এবং কালকে গোটা দিন এই ফাঁকা বাড়িতে আমার যে কালকে কি অবস্থা হয়েছিল সেটা বলে বোঝানোর মতো নয়। কিন্তু আজকে আমি অনেকটা সামলে উঠেছি, কেননা গুড্ডির সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে অনেক কথাও হয়েছে। ও পৌঁছে গেছে, তোমাদেরকে আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে সেটা জানিয়েও দিয়েছি যে ও খুব ভালোভাবে ওর ডেস্টিনেশনে পৌঁছে গেছে আমাদের আজকে ভোর 1:30টার সময়। এবং তারপরেই ও আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, এবং যতখানি পেরেছে ও আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে ছিল লাস্ট অবধি। যখন ও মানে বাড়িতে পৌঁছে ডিনার করে ও এবার ঘুমোতে যাবে, ততক্ষণ পর্যন্ত ও আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে ছিল। তো সেই হোয়াটসঅ্যাপের যে আদান প্রদানটা হয়েছে, তারপরে আমি অনেকটাই নিজেকে সামলে নিতে পেরেছি এবং অনেকটাই নিজেকে আবার ফর্মে ফেরানোর চেষ্টা করছি। দেখো, শূন্যতাটা তো থেকেই যাবে, তাই না? এই ঘরটা ফাঁকা, ও নেই, এই সিচুয়েশানটাকে তো আমি এখন হঠাৎ করে বদলে দিতে পারবো না। কিন্তু অ্যাটলিস্ট ও আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে এরকমভাবে থাকলে অনেকটা নিজেকে আমি সামলানোর চেষ্টা করছি, এবং তাকিয়ে আছি সামনের অক্টোবর মাসের দিকে, যখন ওকে আমি আবার দেখতে পাবো এবং এয়ারপোর্টে যাব ওকে আনতে। তো যাই হোক, এমনি আমি ওর ব্যাপারে বলে দিচ্ছি, ও ভালো আছে, পৌঁছে গেছে। এবং 30 মিনিট বোধহয়, কি 25-30 মিনিটের মতো প্লেনটা ডিলেড ছিল, মানে লেট অ্যারাইভাল ছিল। তো যাই হোক, অ্যাট লাস্ট পৌঁছে গেছে, এবং অনেকক্ষণের জার্নি, ও প্রচণ্ডই টায়ার্ড ছিল, তারপরেও ও হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে অনেকক্ষণ ছিল। তো আমি অনেক রকমের অনেকগুলো প্রশ্ন পেয়েছি। প্রশ্নগুলো যে খারাপ প্রশ্ন আমি তা বলছি না, মানুষের অনেক রকমের প্রশ্ন তো মনে আসতেই পারে, তাই না? এবং সেগুলো মনের মধ্যে এলেই তখন জানতেও ইচ্ছে হয়। তো কমেন্ট বক্সের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি যে প্রশ্নগুলো পেয়েছি, সেই প্রশ্নগুলো আমি এই পেপারে লিখে রেখেছি, যাতে একই কোয়েশ্চেন আসলে অনেকবার এসছে, মানে এক একটা কোয়েশ্চেন অনেক রিপিটেশান আছে। তাই জন্যে আমি না কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই উত্তরগুলো দিতেই পারতাম, বাট দিইনি, কেননা একই কথা কতবার লিখব। তাই আমি ঠিক করেছিলাম যে আমি অন ক্যামেরায় তোমাদের উত্তরগুলো দিয়ে দেবো। এক একটা কোয়েশ্চেনকে বারবার উত্তর দেওয়ার কোনো মানে হয় না, কাজেই একটা কোয়েশ্চেন একবারই উত্তর দিয়ে দিচ্ছি। যারা এই কোয়েশ্চেনগুলো মানে আমাকে করেছিলে, তারা তাহলে একবারই উত্তরটা পেয়ে যাবে। প্রথম কোয়েশ্চেন, আমি কারুর নাম বলছি না, কে কোন কোয়েশ্চেন করেছো সেটা লেখা সম্ভব না, কেননা একই কোয়েশ্চেন 3-4 জন মিলে করেছো, অনেকেই একই মানে রিপিটেশন অফ কোয়েশ্চেন্স আছে। তাই জন্যে সকলের নাম শুধু বলে আমি সময় নষ্ট করছি না, আমি ডাইরেক্ট চলে যাচ্ছি একদম কোয়েশ্চেনে।
প্রথম কথাটা হচ্ছে অনেকেই লিখেছো, আসলে অনেকে নতুন আমার পরিবারে জয়েন করেছো, অনেকেই আমাকে বা গুড্ডিকে হয়তো চেনো না, অনেকেই আমাদের অনেক কিছুই জানো না। এটা খুবই স্বাভাবিক যে নতুন ভিডিও দেখতে আরম্ভ করলে চট করে কিছু বুঝে ওঠা যায় না, একটু টাইম লাগে, আরও অনেক ভিডিও দেখতে হয়, পেছনের ভিডিও দেখতে হয়, তারপরে কিছুটা জানা যায়। তো তাই হয়তো এমন অনেকেই আছো যারা নতুন জয়েন করেছো আমার পরিবারে, এবং তাদের কাছ থেকেই হয়তো এই প্রশ্নগুলো এসেছে। কেননা প্রশ্নগুলো দেখে আমার তাই মনে হয়েছে যে যারা আমার রেগুলার ভিউয়ার, যারা আমার পরিবারে রেগুলার আছো এবং রেগুলার আমার ভিডিও দেখো, তাদের কাছ থেকে এই কোয়েশ্চেনগুলো আসেনি, সেটা আমি বুঝতে পেরেছি। তো নতুন যারা, তাদের কাছ থেকেই এই রকম কোয়েশ্চেন এসছে, যারা জানে না তো কোনো প্রবলেম নেই, আমি উত্তর সবার জন্যই দিয়ে দিচ্ছি। তো কোয়েশ্চেনগুলো আমি এক এক করে উত্তর দিয়ে দিচ্ছি। প্রথম কোয়েশ্চেন যেটা অনেকবার পেয়েছি সেটা হচ্ছে গুড্ডি কোথায় গেল, এবং তারপরের কোয়েশ্চেনও অনেকবার পেয়েছি যে গুড্ডি ইউএসের কোথায় গেল। অনেকে জানো যে ইউএসএতে গেছে, অনেকে জানো না, তাই জিজ্ঞেস করেছো গুড্ডি কোথায় গেল। হ্যাঁ, গুড্ডি ইউএসএতে গেছে। এবার অনেকে ইউএসএটা জেনে তারপরে জিজ্ঞেস করেছো যে ইউএসএর কোথায় গেল। গুড্ডি ইউএসএর ম্যাসাচুসেটস স্টেটের বস্টন শহরে গেছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন প্রচুরবার পেয়েছি, সেটা হচ্ছে গুড্ডি কি করতে গেল। ও কি পড়তে গেল? কেউ কেউ লিখেছো ও কি বেড়াতে গেল। না, ও পড়তেও যায়নি, ও বেড়াতেও যায়নি, ও গেছে জব করতে। একজন লিখেছো যে ও ওখানে জব কি করে পাবে, এখান থেকে ও কি করেই বা ওখানে গেল জবের জন্য, এখান থেকে কি অ্যাপ্লাই করেছিল? হ্যাঁ, এখান থেকেও অ্যাপ্লাই করেছিল। প্রথম কথা, যারা নতুন, যারা জানো না, তাদের জন্য বলে দিচ্ছি, গুড্ডি ইউএস সিটিজেন, ও বাই বার্থ ওখানকার নাগরিক। আর হ্যাঁ, ও এখান থেকে অ্যাপ্লাই করেছিল জবের জন্যে ইউএসএতে। এই দেশে জব সার্চ করেও কোনো রকম ফায়দা হয়নি, তারপরেই ও ইউএসএতে সার্চ করে, এবং ইউএসএ থেকে যে মেলগুলো পেয়েছিল তার সেখান থেকেই দেখা যায় যে তারা ওর সঙ্গে কথা বলতে চাইছে, তারা ইন্টারভিউ নিতে চাইছে, তারা মিট করতে চাইছে, কিন্তু সেটা যতক্ষণ না ও ওখানে গিয়ে হাজির হবে না, সেটা করাটা সম্ভব নয় এবং সম্ভব ছিল না। এবং যেহেতু ইন্ডিয়া আর ইউএসএর টাইমটার মধ্যে 10 ঘন্টার ফারাক, এবং এখানকার নেট কানেকশানটা খুবই পুয়োর, যে কারণে এই ফোনের মাধ্যমে সব কিছু ইন্টারভিউ বা সব কিছু কথোপকথনটা এগোচ্ছিল না, তাই জন্যে তারাও আর সেইভাবে এগোতে পারছিল না, যে কারণেই গুড্ডি এই ডিসিশনটা নেয় যে ও ইউএসএতে চলে যাবে, এবং ওখানে থেকে যদি ও অ্যাপ্লাই করে তাহলে অবশ্যই আশা করা যায় যে ওখানে কোনো জবও পেয়ে যাবে। আচ্ছা, প্লেনে যেতে কত সময় লাগে? নেক্সট কোয়েশ্চেন। প্লেনে যেতে টোটাল ওই 22 থেকে 22.5 ঘন্টা মতো লেগেছে। আর তারপরের কোয়েশ্চেন হচ্ছে এখান থেকে কোন এয়ারলাইন্সে গেছে এবং কিভাবে গেছে। এখান থেকে ও কাতার এয়ারওয়েজে গেছে, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কলকাতার থেকে ও গেছে দোহা, আর দোহার থেকে ওর কানেক্টিং ফ্লাইট ছিল যেটা ডাইরেক্ট একদম বস্টনে নেমেছে। আচ্ছা, গুড্ডি কোথায় কতদিনের জন্য গেল, কি করতে গেল, এটা তো উত্তর দিয়েই দিলাম। কতদিনের জন্য গেল, দেখো সেটা জব করতে গেছে, অবশ্যই ও ওখানে সেটেল করতেই গেছে, তাই ওইরকম কোনো টাইম স্প্যান নেই যে 2 মাসের জন্য গেছে বা 3 বছরের জন্য গেছে কি সেটা নয়, ও ওখানে সেটেল করতেই গেছে। আর একজন লিখেছো যে অক্টোবর মাসে ও হঠাৎ গিয়ে আসবেই বা কেন, এরকম একটা কোয়েশ্চেন আর কি। অক্টোবর মাসেও আসবে, কেননা প্রধান যে রিজনটা সেটা হচ্ছে আমার মা গত অক্টোবরের 19 মারা গেছেন, এবং সেই তারই বাৎসরিক কাজটা অক্টোবর মাসেই আছে। তিথি অনুযায়ী এখন অবধি ডেটটা ঠিক হয়নি, এবং ও যেহেতু আমার মার মুখাগ্নি করেছিল তাই জন্যে বাৎসরিক কাজটা ওকেই করতে হবে, তো ও সেই কাজটাও করতে আসছে এবং ও পুজোতেও এখানে থাকতে চায়। আচ্ছা, একজন আমাকে কোয়েশ্চেন লিখেছো, এটা কোয়েশ্চেন না কিন্তু কমেন্টের মতো লিখেছিলে যে কিছুদিন বাড়িতে একা না থেকে তোমার জানাশুনো কারুর বাড়ি চলে যাও। তাকে আমি উত্তরটা অবশ্য কমেন্ট বক্সে লিখেছিলাম যে কি লাভ। তো আবারও আমি তাই বলছি, দেখো এখন যদি এই পরিস্থিতিটা আমি হ্যান্ডেল না করে লোটা কম্বল নিয়ে কিছুদিনের জন্যে কারুর একটা বাড়িতে গিয়ে উঠি, আলটিমেটলি তো আমাকে ঠিক এই সিচুয়েশানেই ফিরে আসতে হবে, তাই না? কেননা
জানাশুনো যতই হোক, যতই আমার ক্লোজ ফ্রেন্ড হোক, কারুর বাড়িতে পার্মানেন্ট গিয়ে থাকাটা তো সম্ভব নয়, এটা একটা অবাস্তব কথা। তো তার মানে কি হলো, যে সিচুয়েশানটাকে অ্যাভয়েড করবার জন্যে আমি আজকে টাটকা টাটকা অবস্থায় কারুর বাড়িতে গিয়ে হাজির হলাম, আশ্রয় নিলাম, আলটিমেটলি কিন্তু 2 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস পরে আমি যদি ফিরে আসি, তার মানে কি ব্যাক টু প্যাভিলিয়ন, ব্যাক টু সেম সিচুয়েশান, এবং তখনও আমাকে কিন্তু একা সেই সেম সিচুয়েশানটাকেই হ্যান্ডেল করতে হবে। তার থেকে তো প্রথম যে মানে সিচুয়েশানটায় পড়ে গেছি, সেই সিচুয়েশানটা প্রথম চোটেই যদি আমি হ্যান্ডেল করে নিই, ব্যাপারটা অনেক তাড়াতাড়ি ইজি হয়ে যেতে পারবে। তাই সিচুয়েশান বা প্রবলেমে পড়ে সেটাকে মানে অ্যাভয়েড করে কোথাও পালিয়ে যাওয়ার পক্ষপাতিত্ব আমার নেই। আমি একা, আমি বুঝতে পারছি আমার ভালো লাগছে না, আমি গুড্ডিকে মিস করছি, আমার বাড়িটা পুরো ফাঁকা লাগছে, কিন্তু স্টিল আমার মনে হয় আমার এই নিজের জায়গাতেই আমি কমফোর্টেবল, এবং এই নিজের জায়গাতেই আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আরেকজন কোয়েশ্চেন করেছো, গুড্ডি কি জব পেয়ে গেছে? না না, গুড্ডি জব পায়নি। গুড্ডি তো সবে আজকে আমাদের ইন্ডিয়া টাইম রাত্রি 1:30টার সময়, মানে ভোর 1:30টার সময় ওখানে ল্যান্ড করেছে। এখন একটু তো টাইম লাগবেই, বলো, কোনো জবই তো আর একেবারে হাতের মোয়া নয় যে আজকে গেল আর কালকেই পেয়ে গেল। নতুন জায়গা, নতুন এনভায়রনমেন্ট, ওকেও তো একটু অ্যাকাস্টাম হতে হবে, তারপরে অবশ্যই ও অ্যাপ্লাই করবে, এবং আশা রাখছি যে ও একটা খুব ভালো জব পেয়েও যাবে। আর একজন আমাকে লিখেছো, আগের দিনে যে এয়ারপোর্টে ছাড়ার ভিডিওটা দিয়েছিলাম সেই পরিপ্রেক্ষিতে লিখেছো যে কি করে এত কথা বলতে পারছো এই সময়। দেখো, প্রথম কথা, আমি বেশিরভাগ কেন, প্রায় পুরোটাই আমি প্রথমের ইন্ট্রোডাকশানটা বাদ দিয়ে পুরোটাই কিন্তু আমি পরের দিনে ভয়েস ওভার দিয়েছিলাম। আমি ওই মুহূর্তে কথা বলবার মতো পজিশানে ছিলাম না। আমি জাস্ট চেয়েছিলাম তোমাদের সঙ্গে ওই মুহূর্তটা শেয়ার করতে, যাতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, এত বেস্ট উইশেস দিয়েছো, এত আশীর্বাদ দিয়েছো গুড্ডিকে। আমার মনে হয়েছিল যে এই যে মুহূর্তটা, এই মুহূর্তটা আমি আমার পরিবারকেও সঙ্গে রাখি, তারাও এই মুহূর্তটার সাক্ষী থাকুক, এবং অবশ্যই এই ভিডিওটা আমারও একটা মেমোরি হয়ে চিরজীবন থেকে যাবে। তো যেহেতু পরের দিন ভয়েস ওভার দিয়েছি, তাই কষ্ট আমার অনেক হচ্ছিল, বলতে বলতে অনেক সময়তেই আমার গলা কেঁপে গেছে, এবং অনেক কাটও করেছি, যেটা তোমরা বুঝতেই পারোনি। আমি মানে বলতে গিয়েও আমার গলাটা ধরে গেছে, আমি আবার কাট করে দিয়েছি, এবং আবার নিজেকে সামলে নিয়ে বাকি ভয়েস ওভারটা কন্টিনিউ করেছি। দেখো, এটা আমার একটা প্রফেশন, আমি আগেও বলেছি, এই ভ্লগিং করা বা ভিডিও করা এটা আমার একটা কাজ, আমার এটা একটা প্রফেশন, এবং যে কোনো পরিস্থিতি হোক না কেন, সত্যি কি আজকে যদি আমি একটা অফিসে কাজ করতাম, আমার মেয়েকে আগের দিন এয়ারপোর্টে ছেড়ে দিয়ে এসেছি বলে কি পরের দিন আমি অফিসে বলতে পারতাম যে আমি আজকে আসবো না, কেননা আমার মন ভারাক্রান্ত হয়ে আছে, আমার বাড়ি ফাঁকা লাগছে? এই কথাটা কি বলতে পারতাম? হয়তো বলবে তোমরা যে তুমি একদিনের ছুটি পেতে, হ্যাঁ সেটা হয়তো পেতাম, এবং ঠিক সেমভাবেই আমি কিন্তু আজকে তোমাদের কোনো ভ্লগ দিইনি, কেননা গতকাল আমি কিন্তু আমার কাছ থেকে ঠিক মানে সেইভাবেই ছুটি নিয়েছিলাম। অফিস হলেও আমি যেরকম ছুটি নিতাম, ঠিক সেইভাবেই কিন্তু আমি আমার কাছ থেকে কালকে ছুটি নিয়েছিলাম, তাই তোমরা আজকে কোনো ভিডিও পেলে না। আর সেদিনের সেই মুহূর্তটা আমি খুব চেয়েছিলাম তোমাদেরকে সাক্ষী রাখতে, তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি ওই মুহূর্তটা কাটাতে, তাই জন্যে যতই কষ্ট হোক না কেন পরের দিনে আমি যে করে হোক ম্যানেজ করে ভয়েস ওভারটা দিয়েছিলাম। একজনের জন্যে 46 কেজি লাগেজ নেওয়া যায় তাহলে, এটা একটা কোয়েশ্চেন। এবং আর একজন আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছো যে লাগেজ কীরকম নিয়ে যাওয়া যায়। আচ্ছা, ইউএসের জন্যে এয়ারলাইন্সের যে কোনো এয়ারলাইন্সের যে লাগেজ লিমিট আছে সেটা হচ্ছে 2টো পার পারসন চেকড লাগেজ দিতে পারো, এবং ইচ শুড বি 23 কেজিস। এক একটা লাগেজ, চেকড লাগেজ, তার ওজন যেন 23 কেজি হয়, এবং সুটকেসেরও একটা ডাইমেনশন আছে, সেটা আমার এখন মানে মুখস্থ নেই, তো তাই জন্য আমি বলতে পারছি না। বাট সুটকেসটারও কিন্তু, সুটকেস বা ব্যাগ যাই নাও না কেন, সেটা সফট লাগেজ হোক হার্ড লাগেজ হোক, তার কিন্তু একটা লেন্থ ব্রেথ হাইটের ডাইমেনশন আছে, এবং সেই ডাইমেনশনের মধ্যেই কিন্তু সুটকেস নিতে হবে বা তোমাদের ব্যাগ নিতে হবে ফর চেকড লাগেজ। আর দুটোই পিস নিতে পারো।
তো আমরা দুটো পিসই গুড্ডি নিয়ে গেছে এবং আমরা অনেকবার ওটাকে ওয়ে করেছি, অনেকবার জিনিস ঢুকিয়েছি, মানে ওয়ে করেছি, বেশি হয়ে গেছে জিনিস বার করেছি, আবার ওয়ে করেছি, তখন আবার কমে গেছে, আবার আর একটুখানি জিনিস ঢুকিয়েছি। এইভাবে আমরা অনেকবার ওটা খোলা দেওয়া করে আলটিমেটলি ওটাকে মানে ওয়েটের মধ্যেই রেখেছিলাম। এবং ও যখন গিয়ে ওটা ওয়ে করিয়েছে মানে আসল জায়গায়, তখন ও আমাকে হোয়াটসঅ্যাপে জানালো যে ওয়েট লিমিটের মধ্যেই ছিল। আর যদি ওয়েটটা এক্সিড করে যায় তাহলে এক্সট্রা ওরা চার্জ করে, সেই চার্জের টাকাটা তোমাকে দিয়ে দিতে হবে। মাঝখানে একটা ফোন এসছে বলে লাইনটা কেটে গেল, মানে রেকর্ডিংটা কেটে দিতে বাধ্য হলাম। যাই হোক, তো কে আর চায় বলো যে আননেসেসারি ওয়েট এক্সিড করে গিয়ে খানিকটা টাকা আমি কাউন্টারে জমা দেবো? তো সেটা আমরাও তো চাইনি, তাই জন্যে ওয়েটের মধ্যেই ছিল। আর একটা কেবিন লাগেজ নিতে অ্যালাউড, সেই কেবিন লাগেজের ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে 7 কেজি, 7 কেজি, এবং তারও কিন্তু একটা ডাইমেনশন আছে, সেই ডাইমেনশনের মধ্যেই কিন্তু কেবিন লাগেজটা নেওয়া যায়। আর ল্যাপটপ ব্যাগ যদি তুমি নাও, ল্যাপটপ ব্যাগটা কিন্তু কেবিন লাগেজের মধ্যেই ধরা হয়, মানে 7 কেজিস যে কেবিন লাগেজ তার মধ্যে কিন্তু তোমার যদি ল্যাপটপ ব্যাগ থাকে সেটাও কিন্তু ইনক্লুড থাকবে। যেরকম ওর যে কেবিন লাগেজটা তার মধ্যে কিন্তু ও ল্যাপটপটা নিয়ে গেছে, ল্যাপটপের ব্যাগটা নিয়ে যেতে পারেনি, কেননা ল্যাপটপের ব্যাগ আমি ওকে নতুন কিনে দিয়েছিলাম, বাট সেই ব্যাগটা ভেতরে ঢুকিয়ে ওজনটা অনেকটা বেড়ে যাচ্ছিল, তাই জন্যে ও শুধু ল্যাপটপটাকে আমি এমনি র্যাপ করে দিয়েছি জামা কাপড় দিয়ে, বাট ল্যাপটপের ব্যাগটা রয়ে গেছে বাড়িতে। আর একটা মেয়েদের ভ্যানিটি ব্যাগ সেটা ক্যারি করতে পারে, যেটা কোনো ওয়েট লিমিট নেই, এবং বাট কিন্তু ওয়েট লিমিট নেই মানে এমন না যে বিশাল একটা ডাফল ব্যাগ তুমি ভ্যানিটি ব্যাগ হিসেবে নেবে, সেটা নয়। ভ্যানিটি ব্যাগ মানে ভ্যানিটি ব্যাগই, ছোটোখাটো একটা স্লিং ব্যাগ, সেটাকেই ভ্যানিটি ব্যাগ বলা হয়। তো বলে দিলাম। আচ্ছা, একজন লিখেছো তুমিও পারলে একবার ইউএসএটা ঘুরে এসো। আমার মনে হলো সে হয়তো নতুন আমার পরিবারে, হয়তো জানে না আমিও অনেক বছর ইউএসএতে ছিলাম। আমি 94 থেকে প্রায় 2000 অবধি ইউএসএতেই ছিলাম। তো যে কারণে নতুন করে ঘোরার কোনো ব্যাপার নেই, আমার ইউএসএর অলমোস্ট মেজর পোর্শনটাই আমার ঘোরা আছে। তো ঘুরতে যাওয়ার ব্যাপারটা নেই, তবে হ্যাঁ মানে অন্য কোনো পারপাসে যেতেই পারি। আচ্ছা, গুড্ডিকে ওখানে এয়ারপোর্ট থেকে কে নিতে আসবে বা কে নিতে এসেছে, এই কোয়েশ্চেনটা আমি অনেকবার পেয়েছি। গুড্ডিকে এয়ারপোর্ট থেকে ওর বাবা নিতে এসছে। আমাদের দেশে আমাদের আরেকজনের কোয়েশ্চেন নেক্সট, আমাদের দেশেও অনেক কাজ আছে, ও এখানে না করে কেন যে এত দূরে চলে গেল বুঝলাম না। এই কোয়েশ্চেনটা যে করেছো সে বোধহয় আমার আগেই একটা ভিডিও আমি পোস্ট করেছি, যেটা অনেকগুলো কথা বলেছিলাম যে গুড্ডি কেন বিদেশে যাত্রা করছে। সেই ভিডিওটা তুমি হয়তো দেখোনি, দেখবে এই এয়ারপোর্টের ভিডিওর আগের ভিডিওটা, মানে দুটো ভিডিওর মধ্যেই কিন্তু সেই ভিডিওটা আছে। আমি এই জায়গাতে বসেই আমি কথাগুলো বলেছিলাম, সেই ভিডিওটা প্লিজ দেখে নিও, তাহলেই কিন্তু তুমি এই উত্তরটা পেয়ে যাবে। এখানে জব আছে কি নেই, ও এখানে অ্যাপ্লাই করেছে কি করেনি, ও কেনই বা ডিসিশনটা নিয়ে ইউএসএতে চলে গেল, তার সব উত্তরগুলো সেই ভিডিওতে আছে। তো তুমি যে করেছো পারলে সেই ভিডিওটা দেখে নিও। আচ্ছা, আরেকজন লিখেছো ইউএসএতে কোন স্টেটে গেল, ইউএসএতে ম্যাসাচুসেটস স্টেটে গেল। আরেকজন লিখেছো কি কাজ পেলো, ও কি কাজ পেলো? না, ও কাজ পায়নি, মানে ও ইন্টারভিউ অফার অনেকগুলো পেয়েছিল, কিন্তু যেহেতু বললামই তো ওখানে থাকে না, তাই জন্যে ওগুলো হয়নি। তো এখন গিয়ে ও ফ্রেশভাবে আবার রিঅ্যাপ্লাই করবে। আর কোন ফিল্ডে ও কাজ করবে, ও মাইক্রোবায়োলজিস্ট, ও মাইক্রোবায়োলজিতে এমএসসি করেছে এখানে সেন্ট জেভিয়ার্স থেকে, তো মাইক্রোবায়োলজি ফিল্ডেই ও কাজ করবে। আচ্ছা, আর গুড্ডি ইউএসএতে জব পেয়েছে এই কথাটা অনেকে লিখেছো, না জব পায়নি, ও জব মানে খুঁজবে এবং জব আশা করছি পেয়ে যাবে। আর একজনও লিখেছো ও কি পড়তে গেল, না ও পড়তে যায়নি। আচ্ছা, ম্যাগির কি রিয়াকশান, এই কোয়েশ্চেনটা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে করেছো যে ম্যাগির কি রিয়াকশান। ম্যাগিকে আমি যখন আমি আর গুড্ডি ছেড়ে যাই এয়ারপোর্টের জন্যে, তখন ম্যাগি ওই মুহূর্তে পাগলের মতো হয়ে গেছিলো। ও
ও গুড্ডিকে একবার আঁচড়াচ্ছে, আমাকে আঁচড়াচ্ছে, মানে পুরো পাগলের মতো হয়ে গেছিলো। ও এখানে বাপি ছিল, বাপির সামনে বাপিকে মানে পুরো ঝটকা মেরে ও পাগলের মতো অবস্থা হয়েছিল। ও বুঝতে পারছিল না যে কি হচ্ছে, এবং ও এটা আমার যদ্দূর মনে হয় ওর সাইকোলজিতে এটা মানে মনে হয়েছে যে মাম্মাম এবং দিদি দুজনেই চলে যাচ্ছে জিনিসপত্র নিয়ে বাপির কাছে রেখে দিয়ে। সেটা হয়তো ওর একটা বিরাট আতঙ্ক ওই সময় কাজ করেছে, মানে ও আমাদের সামনে টয়লেট অবধি করে ফেলেছে, যেটা ও কখনো করে না, কেননা ও বাথরুম ট্রেন্ড অনেক ছোটোর থেকে। তো সেখানে ও ভয়েতে টয়লেট করে ফেলেছে এবং পাগলের মতো করছিল। তারপরেও আমি বেরিয়ে গেছি গুড্ডিকে নিয়ে, এবং যখন আমি ফিরে আসি তখন ও আমাকে আঁকড়ে ধরে, এবং মানে এটা তখন ও বিশ্বাস করে বা বুঝতে পারে যে মাম্মাম অ্যাটলিস্ট আমার সঙ্গে আছে। আর ওর এমনি রিয়াকশান ও বুঝতে পেরেছে যে গুড্ডি কোথাও গেছে এবং এখনই সে আর আসবে না। কেননা আমি যখন অন্য দিন ও বাইরে বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যেত, বা এই লাস্ট কিছুদিন ও প্রত্যেক দিনই প্রায় বিকেলবেলা বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছে, দেখা করতে গেছে, খাওয়া দাওয়া করতে গেছে, তখন কিন্তু ম্যাগিকে ডিনার আমি খাওয়াতে পারতাম না, কেননা ও কেবল দরজার দিকে দেখতো যে আসবে এবং তারপরে ও খাবে। কিন্তু কালকে সেই ব্যাপারটা একেবারেই ছিল না। ও বুঝে গেছে যে ও নেই এখানে, কোথাও গেছে, এবং গেছে মানে এখনই সে আর ফিরবে না। তাই জন্যে ও দরজার দিকে কিন্তু আর একবারও দেখছেও না, এবং আমি যখনই ওকে কালকে খাবারের ব্যাপার নিয়ে বসেছি ও কিন্তু খেয়ে নিয়েছে। আর মাঝে মাঝে ঘরে ঢুকছে, ওর খাটেও কিছুক্ষণ গিয়ে বসেছিল, ওর ঘরের মেঝেতেও গিয়ে খানিকক্ষণ শুয়েছিল, আর একটু চুপচাপ আছে। তবে দেখছি ক্রমশ নর্মাল হয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট ওর আমি তো রয়েছি, যে কারণে ও ওইটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। তো এই হলো কতগুলো কোয়েশ্চেন যেগুলো আমি তোমাদের উত্তর দিয়ে দিলাম। তোমাদের এই কটা কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে অনেকে জিজ্ঞেস করেছো, অনেকের মধ্যে এইসব কোয়েশ্চেনগুলো ছিল। তো ও হ্যাঁ, আর একজনও আমাকে একটা কোয়েশ্চেন করেছিলে, আমি যেটা ভুলে গেলাম বলতে, মানে লিখতেও ভুলে গেছি, যে ও যেখানে যাচ্ছে সেখানেই কি জব পাবে। না না, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। মানে ও ম্যাসাচুসেটস স্টেটে গেছে, না না, সেটা একবারই ব্যাপার নেই যে ওকে ওখানেই থাকতে হবে বা ও ওর মধ্যেই জব খুঁজবে, না, একদমই নয়। ও যেখানে ভালো জব পাবে, যেখানে ভালো ওর কাজ ওর পছন্দ হবে, ওর স্যালারি পছন্দ হবে, সব কিছু পছন্দ হবে, ও অবশ্যই সেখানেই মুভ করে যাবে এবং সেখানেই ও থাকা আরম্ভ করবে, কাজ আরম্ভ করবে। তো এই হলো ব্যাপার। সব উত্তর তোমাদেরকে দিয়ে দিয়েছি। আশা করি আর তোমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন নেই। আর যদিও বা এর পরে ফার্দার কোনো খুব পার্সোনাল কোয়েশ্চেন কিছু আসেও, আমি সেগুলো অন ক্যামেরা দিতে চাই না, এবং দেওয়াটা উচিতও নয় বলে আমি মনে করি। যতখানি আমি কোয়েশ্চেনগুলো কভার করবার চেষ্টা করেছি, আর যতখানি সোশ্যাল মিডিয়ায় কভার করা যায় ততখানি আমি কভার করেছি। এরপরে কবে কি হচ্ছে, কখন কি হচ্ছে না হচ্ছে, অবশ্যই যেমন যেমন হবে, যেমন যেমন সিচুয়েশান আসবে, তেমন তেমন নিশ্চয়ই তোমাদের সঙ্গে যতখানি পারবো আমি শেয়ার করার চেষ্টা করব। তোমরা সব কিছুই জানতে পারবে। তবে এখনও মানে বলার মতো কিছু নয়। আর অক্টোবরে আসছে গুড্ডি, সেটা তো তোমরা জেনেই গেছো। তো আমি অন্তত এখন অক্টোবরের আশায় বসে আছি, সেই দিনের জন্যে যে ও কবে আসবে। সেটা তো প্রত্যেকটা মাই তাই থাকে, তাই না? এটা তো নতুন কোনো কথা নয়, আর বলার মতো কোনো কথা নয়। তো আশা করছি লোকনাথ বাবা আমার দিনগুলোকে তাড়াতাড়ি কাটিয়ে দেবেন। আমি আবারও খুব তাড়াতাড়ি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাব, যখন দেখব যে গুড্ডি ঢুকছে না, গুড্ডি বেরিয়ে আসছে আমার জন্যে। তো যদিও সেটা আসবে ছুটিতে, তার মানে কি আবারও কয়েকদিনের জন্য এসেও আবার চলে যাবে। কিন্তু যাই হোক, ওই দিনের অপেক্ষায় অ্যাটলিস্ট আমি এখন বসে আছি। আর ফার্দার আমি এখন এক্ষুনি এই মুহূর্তে কিছু শেয়ার করছি না, শেয়ার করার মতো খুব একটা কিছু নেইও অবশ্য। আর যেমন যেমন হবে তেমন তেমন তোমরা নিশ্চয়ই জানতে পারবে। তো আজকের মতো আমি এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর দেখানোর মতো কিছু নেই। আবারও আমি চেষ্টা করছি নেক্সট ভিডিও থেকে রেগুলার যেরকম ব্লগ দিই সেরকমই দেবো। আজকে আমার মনে হয়েছে যে মানে এতটা সিচুয়েশান হ্যান্ডেল করছি, তো এই মুহূর্তে ঠিক আজকেও রেগুলার ব্লগটা না দিয়ে ক্যামেরার সামনে আসছি, কিন্তু একটা ছোটোখাটো এই প্রশ্ন উত্তর নিয়ে, তাহলে তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করা হবে। আবার আমি রেগুলার একেবারে ব্লগের মধ্যেও এখনও ঢুকছি না, এই জন্যে আজকে এই ভিডিওটা তৈরি করলাম। নেক্সট দিন থেকে নিশ্চয়ই আমি আবারও
আমার রোজ নামচাতে ফিরে আসব এবং তোমাদের সঙ্গে গল্প আড্ডা কাজকর্ম এইসব নিয়েই থাকবো। যদিও কাজের ব্যাপারটা আমার কিন্তু অনেকটাই কমে গেছে, তাহলেও ওই যা করছি আমার জন্যে টুকিটাকি এইসব নিয়েই নিশ্চয়ই ভিডিওটা সাজাবো। তো চলো, যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে, তোমাদের আজকের উত্তরগুলো তোমরা পেয়ে খুশি হয়ে থাকো, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওয় ফিরে আসছি। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। গুড্ডিকে অনেক অনেক আশীর্বাদ করেছো, অনেক ভালোবাসা দিয়েছো, অনেক অনেক ব্লেসিং দিয়েছো, তার জন্যে হাত জোর করে তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। অনেকে কমেন্ট বক্সের মাধ্যমে দাওনি, অনেকে হোয়াটসঅ্যাপে দিয়েছো, অনেকে ফোন করে দিয়েছো, অনেকে ভয়েস মেসেজ দিয়েছো। সবাইয়ের জন্যে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।